প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ঈদুল ফিতর, পহেলা বৈশাখ উদযাপন শেষে তোমরা আবার পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়েছো। আমি এর আগেও দুটো ক্লাস ছেড়েছি, একটা হলো পার্টস অফ সেন্টেন্সের উপর, আর একটা হলো সেন্টেন্সের উপর। আশা করি তোমরা সেই ক্লাসগুলো দেখেছো। আর যারা দেখোনি তারা এক্ষুনি স্মার্ট টিভিতে হোক আর স্মার্টফোনে হোক তোমরা দেখে নাও। হয়তো অনেকে মনে করে কি আজকাল অনলাইনে ক্লাসে সরাসরি, সেগুলোর মধ্যে কিছুই পাওয়া যাচ্ছে না, এরকম একটা অনেকের মনোভাব থাকতে পারে। তা আমি বলবো না, এখনও সেটা শেষ হয়ে যায়নি। কারণ মন্দের মধ্যে ভালো লুকাতে থাকে, সেখানে থেকে আমাদের খুঁজে ভালোটাকে নিতে হবে। সব কিছুতে এই জগতে মন্দের সরাসরি, তারপরেও তো আমরা বেঁচে থাকতে হবে। আর একটা কথা বলি, আমাদের লেখক সৈয়দ মুস্তফা আলী তিনি বলেছেন বই কিনা কখনো দেউলিয়া হয় না। আমি ওনার সুরেই বলবো কি তোমরা অনলাইনে ক্লাস দেখে কখনো তোমাদের পকেট খালি হবে না। আর পকেট খালি হলো তোমাদের জ্ঞানের ভান্ডার তোমাদের মধ্যে অনেক অনেক বেশি সমৃদ্ধ হবে। However, today I will discuss with tense. তোমরা কি জানো টেন্স কাকে বলে? সত্যি কথা বলতে কি, truly speaking, tense is the heart of the language. Without tense, we cannot make a sentence. আমাদের টেন্সের অবশ্যই দরকার। টেন্স অ্যান্ড পার্টস অফ স্পিচ, যারা নেটিভ স্পিকার তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। আমাদের বিদেশি ভাষা যখন আমরা শিখি তো চারটা স্কিলের উপর ভিত্তি করে আমরা শিখি, যে লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। দ্য পারসন হু স্পিক রেগুলারলি, হি ইজ এ গুড স্পিকার। দ্য পারসন হু রিডস সামথিং on his or her notebook, he is a good writer. The person who listen English news, English drama, English cartoon, he is a good listener. And the person who read every day his or her textbook or journal or newspaper, he is a good reader. So English is a must. আমাদের অবশ্যই ইংরেজি শিখতে হবে। আর ইংরেজি শিখতে হলে টেন্সের, পার্টস অফ স্পিচের কোনো বিকল্প নাই। তাছাড়া অন্যান্য চ্যাপ্টারগুলো যে গুরুত্বহীন আমি সেটা বলবো না, কারণ একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার অতপ্রোতভাবে জড়িত। আমরা যদি পরিপূর্ণ একটা নিজের মধ্যে সেন্স আনতে পারি তাহলে ইংরেজি কোনো ব্যাপার না। ইংলিশ ইজ ইজিয়ার দ্যান এনি আদার ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। ইংলিশ হচ্ছে সবচেয়ে সহজ ভাষা। তুমি একবার ইংলিশের পিছনে লেগে দেখো, 2 মাস 3 মাসে ইংলিশ তোমার কাছে একদম সহজ হয়ে গেছে। তো যা হোক, আমি বেশি কথা আর বলছি না, আমরা আসল বিষয়ে আসি। টেন্স, ভার্ব শেষ হওয়ার সময় বা কালকে টেন্স বলে। ভার্ব শেষ হওয়ার, ভার্ব, এর আগের ক্লাসে আমি বলেছি ভার্ব ইজ দ্য সেন্টার। ভার্ব হচ্ছে সেন্টার, ভার্বকে কেন্দ্র করেই সব কিছু কিন্তু আবদ্ধ হয়। ভার্ব ছাড়া হয় না কোনো কিছু, ভার্ব অবশ্যই আমাদের লাগবে। তো ভার্ব শেষ হওয়ার সময় বা কালকে টেন্স বলে। মনে করো যে তুমি কোথাও বেড়াতে গিয়েছিলে, তাহলে এটা কোন টেন্স বলো তো? সেটা কিন্তু অলরেডি অতিবাহিত হয়ে গেছে, তাহলে সেটা অবশ্যই পাস্ট টেন্স। তুমি বর্তমানে আমার ক্লাস করছো, এটা কোন টেন্স বলো তো? এটা নিশ্চিত প্রেজেন্ট টেন্স, কারণ তুমি এখনও বর্তমানে উপস্থিত আছো। তুমি মনে করো যে আগামী কালকে আমার ক্লাসগুলো অনলাইনে দেখবা, তাহলে সেটা কোন টেন্স বলো? এটা অবশ্যই এটা ফিউচার টেন্স।
কারণ এটা ভবিষ্যতের কথা বলা হচ্ছে, তুমি এখনও দেখোনি, ভবিষ্যতে দেখবা। তার মানে আমরা বুঝিয়ে ফেললাম টেন্স হলো প্রথমত 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট, আর একটা পাস্ট, আর একটা হলো ফিউচার। এখানে আমার লেখা আছে, যখন দেখো আই সিং আ সং, আমি গান গাই, এটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা প্রেজেন্ট টেন্স, কারণ এটা স্বাভাবিক ব্যাপার। আই স্যাং আ সং, আমি গান গেয়েছিলাম, তার মানে এখন গাইনি, কোনো এক সময় হয়তো স্কুলে কোনো অনুষ্ঠানে, কলেজের কোনো অনুষ্ঠানে, ইউনিভার্সিটির কোনো অনুষ্ঠানে, অথবা কোনো পিকনিকে গিয়ে আমি কিন্তু চলে এসেছি সেখান থেকে, তাহলে সেটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স। এটা আই উইল সিং আ সং, আমি গান গাইবো, হয়তো আগামীকাল আমাদের কলেজে বা স্কুলে বা ইউনিভার্সিটিতে একটা অনুষ্ঠান আছে, সেখানে আমি প্রস্তুতি নিচ্ছি, আমি একটা গান গাবো, কারণ এখনও আমি গান গাইনি, অনুষ্ঠানে গিয়ে গান গাইবো, তার মানে সেটা অবশ্যই ফিউচার টেন্স। তাহলে অলরেডি আমরা বন্ধুরা আমরা বুঝে গেছি ভার্ব শেষ হওয়ার সময় বা কালকে টেন্স বলে। এই টেন্স হলো 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। আমাদের সময়কে আসলে 3 ভাগে ভাগ করা হয়ে গেছে। এই 3টা সেন্স যদি আমাদের মধ্যে মাথায় থাকে, অবশ্যই অবশ্যই আমরা ইংরেজি বাক্য গঠন করতে পারবো। আর ইংরেজি আমরা কিভাবে ট্রান্সলেট করতে হয় সেটা নিয়েও আমি কিছুটা এখানে কথা বলবো। তাহলে আমরা টেন্স পেলাম 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। এই প্রতিটা টেন্সকে আবার ভাগ করা হয়েছে 4টা করে ভাগ। তাহলে আমরা বুঝতেই পারছি টেন্স কত প্রকার। মোট টেন্স হলো 12 প্রকার। এই 12 প্রকার টেন্স আমি একদিন আলোচনা করলে সেটা হবে, কিন্তু সেটা মাথায় রাখার একটা ব্যাপার আছে। আমি চাচ্ছি কি পর্যায়ক্রমে বিষয়গুলো মাথাতে তোমাদের গ্রো হোক, কারণ আমরা একটা জিনিস একবার দেখে কখনোই মাথায় থাকে না, বিষয়গুলো বারবার দেখতে দেখতে আমাদের যখন মাথায় বিষয়টা ঢুকে যায় তখন সেটা সমস্যা হয় না। তা যা হোক, আমি 12টা টেন্স আমি পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে আমি যতটুকু পারি ততটুকু আমি আজকের ক্লাসটা করব। এখানে দেখো আমি ছকের মাধ্যমে টেন্সটা লিখে দিয়েছি, তোমরা একটু লক্ষ্য করো, বোর্ডের দিক তাকাও, লুক অ্যাট দ্য বোর্ড অ্যান্ড ফলো মি। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অনুরূপভাবে পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং একইভাবে ফিউচার টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা বুঝেই গেছি কি মূল ফোকাসটা কী টেন্সের। যারা আমরা কোনোদিনই টেন্স দেখিনি তারা আমার মনে হয় এই ছকটা বোর্ডে যতটুকু লেখা আছে এইটুকুই প্রাথমিকভাবে তোমাকে মাথায় রাখতে হবে। এবং তোমরা যে বিষয়টা করবে সেটা হচ্ছে এই বানানগুলো একটু ভালো করে দেখতে হবে। আমি এগুলো পর্যায়ক্রমে আলোচনা করব, এতে কোনো সন্দেহ নয়। তো যা হোক, আমি আজকে আলোচ্য বিষয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে তোমরা জানো? হোয়াট ডু মিন বাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? প্রেজেন্ট মানে তো বুঝতে পারছি বর্তমান। কি বলো না তোমরা, স্যার আই এম প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তার মানে কি বর্তমান। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন প্রশ্ন হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? এটা যদি আমরা সংজ্ঞাতে যাই, আমরা দুভাবে এখানে সংজ্ঞায়িত করতে পারি। স্বাভাবিকভাবে যাহা ঘটে তাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। স্বাভাবিকভাবে যা ঘটে তাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বুঝতে পেরেছো? আর আরও একটু বিস্তারিতভাবে যদি আমরা বলি যে টেন্স দ্বারা স্বাভাবিক ঘটনা
অভ্যাসগত কর্ম, নিকট ভবিষ্যৎ, ঐতিহাসিক বর্তমান, বৈজ্ঞানিক সত্য বোঝায়, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন তারপরে আরেকটা বিষয় আমরা ভাবতে হবে, যেটা উই আর বাঙালি, সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি। কারণ আমরা স্বপ্নও দেখি বাংলা, ঘুমাই, সব কিছুই আমরা দৈনন্দিন জীবনে আমরা চিন্তা চেতনা সব কিছু বাংলা। সো আমরা যতই বলি কি আমি ইংলিশম্যান হতে চাই মাইকেল মধুসূদন দত্তের মতো, কিন্তু বাস্তবিক প্রেক্ষাপট ভিন্ন। কারণ আমাদের মনে ছোট থেকে যেটা গ্রো হয়ে গেছে, সেখান থেকে কিন্তু হবু ইংলিশ ম্যান হওয়া সম্ভব না, কিন্তু আমরা চেষ্টা করতে পারি, চেষ্টা করতে কোনো বাধা নেই। যাই হোক, আমি একটু বিষয় বলবো, একটা উদাহরণ দিয়ে আমরা শুরু করব। আমরা ধরো আমরা সকালে ঘুম থেকে উঠি, তাহলে এখানে কি আসছে? ই, হর্ষই আসছে। আবার যদি বলি খাই, যেমন আমি যদি বলি খাই, তাহলে সেক্ষেত্রে কি আসছে? এটাও হর্ষই আসছে। যদি বলি যাই, সেক্ষেত্রে কি আসছে? অন্তস্থ আসছে। যদি বলি ভাসে, তাহলে কি আসছে? এ। যদি বলি বলা, তাহলে কি আসছে? আসছে। যদি শুনে, আমি যদি বলি শুনে, তাহলে কি আসছে? এ আসছে। তাহলে আমরা কি পারলাম? বাংলা ক্রিয়া শেষে আমরা পালাম কি? হর্ষই, অন্তস্থ এ, স্বরা এ, এবং স্বরেও আসতে পারে। তাহলে বাংলা ক্রিয়া শেষে আমরা এই চিহ্নগুলো যদি আমরা দেখতে পাই, তাহলে বুঝবো কি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ আমরা যখন 12টা টেন্স একসঙ্গে অ্যাপ্লাই করব, তখন আমরা এই চিনিবার উপায় দেখেই কিন্তু আমরা টেন্স নির্ণয় করব। বুঝতে পেরেছো? তাহলে আমরা অবশ্যই এটা দরকার, বাংলা ক্রিয়া শেষে যে চিহ্নগুলো থাকে এ, অ, অন্তস্থ আ, এই চিহ্নগুলো অবশ্যই আমরা ভালোভাবে রপ্ত করে রাখব। এখন প্রশ্ন হলো, আমরা সকালে ঘুম থেকে উঠি, এটা একটা অভ্যাস। এটা কি অভ্যাস না? বলো তো। এটা অভ্যাস, আমরা সকালে ঘুম থেকে উঠি, তার মানে এটা একটা অভ্যাস, আমাদের অভ্যাসে পরিণত। যারা আমরা সকালে ফজরের নামাজ পড়ি, তারা অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠি। এবং একটা এই কথা আছে ইংলিশে, আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস। সো আমরা চেষ্টা করব সকাল সকাল ঘুমানো এবং সকাল সকাল ঘুম থেকে ওঠা, তাহলে শরীর মন আমাদের সব কিছুই সুস্থ থাকবে। আমরা সকালে ঘুম থেকে উঠি, তাহলে আমরা প্রথমে ওই, আর একটা জিনিস খেয়াল করবে, দ্য পারসন হু আর মুসলিম, যারা আমরা মুসলিম, যারা কোরআন শরীফ আমরা পড়া জানি বা অ্যারাবিক পড়া জানি, আর অ্যারাবিক একটা ভাষা, এটা শুধু মুসলিম না, যে কোনো ভাষা, যে কোনো ধর্মের লোকই এটা ভাষাটা শিখতে পারে। তো যাই হোক, এটা এখান থেকে এখানে যখন আমরা পড়ি, তোমরা দেখবে কি সেখানে আমরা বাম দিক থেকে আসি। আমরা আরবি যখন পড়ি, ডান দিক থেকে আমরা পড়ে আসি। এই ডান দিক থেকে এদিক থেকে এদিক থেকে আমরা পড়ে আসি, ডান দিক থেকে আমরা আসি। তো আমাদের এই প্রত্যেকটা ভাষার একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। ইংরেজি ভাষার একটা আলাদা বৈশিষ্ট্য, বাংলা ভাষার বৈশিষ্ট্য আলাদা, অ্যারাবিক ভাষার বৈশিষ্ট্য, প্রত্যেকটা ভাষার আলাদা বৈশিষ্ট্য আছে, এবং সে বৈশিষ্ট্য অনুসারেই আমাদেরকে ওইভাবে ট্রান্সলেট করতে হয়। তো আমরা যখন এই বাংলা থেকে ইংরেজি করব, তখন আমাদের প্রথমে সাবজেক্ট নির্ণয় করতে হয়। এই জন্য আমি প্রথম ক্লাসে আমি আলোচনা করেছি আমি পার্টস অফ সেন্টেন্স নিয়ে। কারণ পার্টস অফ সেন্টেন্সের যে অংশগুলো, সেগুলো অতপ্রতভাবে এই টেন্সের সাথে জড়িত। কারণ পার্টগুলো বুঝতে না পারলে আমার টেন্সের অনুবাদ করা, ইংরেজিতে অনুবাদ করা অনেকটা মুশকিল হয়ে যায়। কারণ বাংলাদেশে এখনও যে কমিউনিকেটিভ ইংলিশ, এটা ওভাবে
যে চালু হয়েছে এমন বলা যায় না। আমরা অনেকটা গ্রামার ট্রান্সলেশন মেথডটাই অনেকটা অ্যাপ্লাই এখনও করি, কারণ ওই ধরনের এনভায়রনমেন্ট এখানে বাংলাদেশে এখনও তৈরি হয়নি, এবং আশা করি সুদূর ভবিষ্যতে এ ধরনের পরিবেশ একটা সৃষ্টি হবে, এবং বাংলাদেশ সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে, এবং আমাদের কারিকুলাম আমাদের সব কিছু ওভাবেই অনেকটা ডিজাইন করা হয়েছে। তো যা হোক, আমরা আমরা তাহলে এখন আমরা সাবজেক্ট লেখার পর আমরা করব কি, আমরা সাবজেক্ট কীভাবে বাক্যে পাই, ভার্বকে হু দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাই সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে প্রথমে আমরা লিখলাম কি উই হলো আমরা, আর বাংলা বাক্যের ভার্ব থাকে শেষে, আর ইংরেজি বাক্যের ভার্ব হলো সাবজেক্টের পরপর বসে। তাহলে এখানে ভার্ব কি আছে, ঘুম থেকে ওঠা। তাহলে ঘুম থেকে ওঠার ইংলিশ তোমরা জানো? এর আগের ক্লাসে কিন্তু একটা আমি বলেছি কি আমরা সকালে ঘুম থেকে উঠি, উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে উইয়ের পরে আমরা ঘুম থেকে ওঠার ইংলিশ লিখব গেট আপ, গেট আপ, উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমরা খুব সকালে ঘুম থেকে উঠি। আর্লি শব্দটা একটু যোগ করে দিই, আর্লি ইন দ্য মর্নিং। দেখো আমরা এখানে যে জিনিসটা লিখলাম সাবজেক্ট লিখলাম, তারপরে গেট আপ ওঠা, তারপরে খুব সকালে ঘুম থেকে উঠি, তাহলে সকালের ইংলিশ গেল ইন দ্য মর্নিং। তাহলে আমাদের অবশ্যই যখন আমি ইন ব্যবহার করব, এই যে এ বাংলায় সপ্তমী বিভক্তি, বিভক্তি তোমরা তো চিনো সপ্তমী, এ অ তে এতে, এই সপ্তমী বিভক্তি যদি থাকে তা সাধারণত প্রেপোজিশন ইন বা অ্যাড ব্যবহার হয়। তা সাধারণত এই জন্য বললাম কারণ এরা অনেক ব্যবহার আছে শান্ত, সেক্ষেত্রে আমরা ইন বা আর ইন ব্যবহার করলে শান্ত আমাদের দা চলে আসে, এইভাবে আমাদের শান্ত করতে হয়। তাহলে আমি যে বিষয়টা তোমাদেরকে বলছি সেটা হচ্ছে, এখানে আমরা যখন অনুবাদ করব তখন প্রথমে সাবজেক্ট লিখব, সাবজেক্ট লেখার পর তারপরে আমরা শেষের দিক থেকে চলে আসবো, ঠিক আরবের মতো এই দিক থেকে চলে আসবো। এখানে আমাদের যে বিষয়টা ঠিক রাখতে হবে সেটা একটা আর্টিকল আর একটা হলো প্রেপোজিশন। কারণ আর্টিকলের ব্যবহার ঠিক না জানলে, প্রেপোজিশন ঠিক ব্যবহার না জানলে অনুবাদ করতে যেয়ে আমাদের অনেকটা ভুল হয়ে যায়। একটা স্পোকেন ইংলিশ আর রিটেন ইংলিশের মধ্যে পার্থক্য আছে। স্পোকেনের ক্ষেত্রে আমরা সেটাকে উই ক্যান লার্ন থ্রু মিস্টেক্স, একটা কথা আমাদের শ্রদ্ধেয় স্যার জহুরুল ইসলাম স্যার বইয়ে আমি দেখেছি, উই ক্যান লার্ন থ্রু মিস্টেক্স। আমরা ভুলের ভিতর দিয়ে আমরা কোনো শিখতে পারি। তাহলে আমার বলার ক্ষেত্রে আমরা এমনি বুঝতে পারি, সে একটা ওয়ার্ড উচ্চারণ করলে বুঝতে পারি সেটা বুঝতে চাচ্ছি, কিন্তু আমরা যখন লিখবো তখন লেখার ক্ষেত্রে অবশ্যই আমরা গ্রামাটিক্যাল ঠিক রাখতে হবে, তাছাড়া কিন্তু আমাদের নাম্বার ওভাবে আমরা ক্যারি করতে পারবো না। আর বর্তমান যে কারিকুলাম ডিজাইন করা হয়েছে, দ্য কারিকুলাম হ্যাজ বিন ডিজাইনড অন দ্য বেসিস অফ 4 কম্পিটেন্সি, এটা তোমরা অলরেডি জেনে গেছো। তো এই 4 কম্পিটেন্সি এটাকে বাস্তবায়ন করতে গেলে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং দরকার, লিসেনিং দরকার, স্পোকেন দরকার, রিডিং টেস্ট ভালো হওয়া দরকার, এগুলো অবশ্যই দরকার। কারণ তোমার এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার রিটেন। কারণ আগের মতো চিরসারিত যে প্রশ্নে পরীক্ষা হয়েছে এখন কিন্তু ওভাবে পরীক্ষা হবে না, কারণ তোমার টেক্সট বইয়ের অ্যান্সারগুলো করতে গেলে অবশ্যই তোমার ফ্রি হ্যান্ড রাইটিং দরকার। আমরা তো অন্ধের মতো আর অন্য কোনো সোর্স থেকে তুলে নিয়ে আমরা জাস্ট হয়তো স্যারকে বোঝাতে পারি, কিন্তু আমার নিজের কেরিয়ার তো আমি নিজে করতে পারি না হবে, আমি তাহলে নিজেকে ফাঁকি দেওয়া হবে। আমি যখন নিজে পরিপূর্ণভাবে ইংরেজিটা জেনে শুনে আমি যখন কাজ করব তখন আমি নিজে অবশ্যই স্বয়ংসম্পূর্ণ, আমি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আমি নিজে ফাইট করতে পারবো। আমি মনে করি কোনো স্টুডেন্ট যদি সে অঙ্ক, বিজ্ঞান, ইংরেজিতে ভালো দক্ষতা থাকে তাহলে তার যে কোনো কম্পিটিশানে বা উচ্চতর ডিগ্রি গ্রহণ করা অতি সহজ। মোস্ট অফ দ্য বুকস আর রিটেন ইন ইংলিশ ভার্সন অ্যান্ড মোস্ট অফ দ্য টেকনোলজি, তোমরা মোবাইল ব্যবহার করো না, দেখো না অধিকাংশ ভাষাই হচ্ছে ইংরেজি। যা হোক, তাহলে আমরা সকালে ঘুম থেকে উঠি, এটা অভ্যাসগত কর্ম, চিরসত্য। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হচ্ছে চিরসত্য ঘটনা, চিরসত্য। আমি আর বাংলা লিখলাম না,
নিকট ভবিষ্যৎ। নিকট ভবিষ্যৎ যেমন আই গো টু ঢাকা টুমরো। আমি আগামীকাল ঢাকা যাব, আই উইল গো টু ঢাকাও হবে, আই গো টু ঢাকা টুমরো। কারণ কাছাকাছি একবারে নিকট ভবিষ্যৎ এই ধরনের বোঝালে তখন সেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর আগে দেখলাম কি অভ্যাসগত কর্ম, সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর একটা দেখলাম আমরা যে এই এখন যেটা লিখছি সেটা হচ্ছে নিকট ভবিষ্যৎ। নিকট ভবিষ্যৎ, নিকট ভবিষ্যৎ, নিকট ভবিষ্যৎ। আর একটা বাক্য আমি লিখছি যেমন আইস, আইসি, আইস ফ্লোটস ice floats on water. Oh, sorry. Ice floats on water. এটা বলো তো এটা দ্বারা কি বোঝাচ্ছে? বরফ পানিতে ভাসে, এটা একটা স্বাভাবিক ঘটনা। কারণ বরফ পানিতে ভাসবে, কারণ পানির ঘনত্ব বেশি, বরফের ওজন কম, সেক্ষেত্রে অবশ্যই ভাসবে। আর একটা কথা নাই, তোমরা জানো না কি সঙ্গদোষে অনেক সময় লোহা ভাসে। এমনি পানিতে পানি যদি ফেলে দাও তাহলে পানি সে মিশে যাবে, কিন্তু ওটা যদি বরফে পরিণত করো তাহলে সেটা অবশ্যই ভাসবে। লোহ এমনি ফেলে দাও ভাসবে না, কিন্তু নৌকা তৈরি করো কাঠের সাথে মিলিয়ে, তাহলে অবশ্যই হবে। আরেকটা কথা আছে, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। তোমরা হয়তো এটা জানো। তো যা হোক, আইস ফ্লোটস অন ওয়াটার এটা হচ্ছে স্বাভাবিক একটা ঘটনা, স্বাভাবিক ঘটনা, স্বাভাবিক ঘটনা। তাহলে আমরা পড়লাম স্বাভাবিক ঘটনা, প্রথমে পারলাম যে অভ্যাসগত কর্ম, তারপরে পারলাম হলো চিরসত্য ঘটনা, তারপরে নিকট ভবিষ্যৎ, তারপরে পারলাম স্বাভাবিক ঘটনা। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার যে ঐতিহাসিক বর্তমান। ঐতিহাসিক বর্তমান যেমন বাংলাদেশ becomes independent in 1971। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়। এটা হচ্ছে একটি ঐতিহাসিক ঘটনা, যদিও আগে ঘটে গেছে। যেমন পলাশী যুদ্ধ 1757 সালে সংঘটিত হয়। দ্য ব্যাটল অফ পলাশী টেক্স প্লেস ইন 1757। এটা হচ্ছে ঐতিহাসিক ঘটনা। সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা এখনও কিন্তু গঠনে আসিনি, আমরা পরে আসবো গঠনে। এখন হচ্ছে বৈজ্ঞানিক সত্য। বৈজ্ঞানিক সত্য বোঝালেও কিন্তু সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন আমি একটা the earth attracts everything towards its center। পৃথিবী তার প্রত্যেকটা জিনিস তার কেন্দ্রের দিকে টানে, তার একটা কেন্দ্রীয় প্রবণতা আছে। যেমন তুমি যে বাড়িতে বসবাস করো, এখন তুমি যেখানে যাও, যেখানে চাকরি বাকরি করো, তার বাড়ির প্রতি আলাদা একটা ঝোঁক থাকবে, টেন্ডেন্সি থাকবেই অবশ্যই। এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা বোঝানো হয় দ্য আর্থ অ্যাটাকস এভরিথিং টুয়ার্ডস ইটস সেন্টার। এটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক সত্য। এগুলো বোঝালে আমরা সেটা বুঝবো প্রেজেন্ট টেন্স। তাহলে এতক্ষণে আমরা যতটুকু শিখলাম সেটা আবার একটু রিভিউ করে নিই। যে টেন্স দ্বারা বর্তমানকালের কোনো স্বাভাবিক ঘটনা, অভ্যাসগত কর্ম, নিকট ভবিষ্যৎ, চিরসত্য, বৈজ্ঞানিক সত্য এগুলো বোঝায়, সেটা প্রেজেন্ট
ইনডেফিনিট টেন্স হয়। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর কিন্তু 5 ধরনের স্ট্রাকচার হয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড হলো প্যাসিভ। প্যাসিভ সেন্টেন্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট. Most of the sentences are written in passive mode, and every day we use passive sentences. So passive sentence is must. তো যাই হোক, আমরা 5টা স্ট্রাকচার আমরা শিখবো এখন। অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমাদের সাবজেক্ট বসে প্রথমে। সাবজেক্ট V1, V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটা হচ্ছে V1 প্লাস এক্সটেনশন। এখন তোমাদেরকে মনে আছে এক্সটেনশনের মধ্যে কি থাকে? গত ক্লাসে আমি বলেছি, সেটা এক্সটেনশন অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে এবং অ্যাডজান্টও থাকতে পারে। আমরা কখনোই বলবো না সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা অবশ্যই রং হবে। কারণ আমাদের প্রিডিকেটের স্থানে আমি এর আগে বলেছি 4টা জিনিস থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, কমপ্লিমেন্ট থাকে, অ্যাডজাম্প থাকে। কিন্তু এক্সট্রা স্থানের মধ্যে 3টা অবদান থাকে। সেটা একটা অবজেক্ট থাকে, একটা হলো কমপ্লিমেন্ট, আর একটা হলো অ্যাডজাম্প থাকে। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি একটা উদাহরণ বলতে পারি, যেমন হি রাইটস আ লেটার, সে একটি চিঠি লেখে। আই রান ইন দ্য সান, আমি রোদে দৌড়াদৌড়ি করি। যদিও রোদে দৌড়াদৌড়ি করে খুব একটা স্বাস্থ্যের জন্য ভালো না, তা আমাদের কাজের ক্ষেত্রে সবাইকেই রোদে বৃষ্টিতে ছোড়াছুড়ি করতে হয়। এই সেন্টেন্সের আমরা দেখো এখানে সাবজেক্ট পেলাম। এর আগে তো জানো সাবজেক্ট ভার্বকে হু দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া যায়। ভার্ব ইজ দ্য সেন্টার অফ এ সেন্টেন্স, ভার্ব হলো কেন্দ্রবিন্দু ওই সেন্টেন্সের। তারপরে এই সেন্টেন্সে কি এটা বলো তো, এটা অবজেক্ট না এই অ্যাডজান্ট না কমপ্লিমেন্ট? কারণ এখানে প্রশ্ন করো হোয়াট দ্বারা কী লেখে, চিঠি লেখে, তাহলে এটা অবজেক্ট। এটা কোন অবজেক্ট বলো তো? এটা হলো ডিরেক্ট অবজেক্ট। কারণ এর আগে আমরা জেনেছি ব্যক্তিবাচক অবজেক্ট ইনডিরেক্ট, বস্তুবাচক অবজেক্ট হলো ডিরেক্ট। পরের সেন্টেন্সে দেখো আই হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব। এটা কি বলো তো? এটা প্রশ্ন করো, এই ভার্বকে প্রশ্ন করো, একে প্রশ্ন করো রামকে কোথায় দৌড়ে আই, হয়ার দ্বারা প্রশ্ন করো কোথায় দৌড়ে আই, তো মাঠে। তাহলে এটা হলো অ্যাডজান্ট, এটা হলো অ্যাডজান্ট। এখানে একটা জিনিস লক্ষ্য করেছো, এখানে কিন্তু ভার্বের সাথে এর যোগ হয়েছে। কেন যোগ হলে জানো? কারণ এখানে হি আছে। হিটা কোন পার্সন বলো তো? এটা হলো থার্ড পার্সন। বাক্য যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে অবশ্যই এস বা ইয়ের যোগ হয়। পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হলো আই, উই, সেকেন্ড পার্সন ইউ, বাকি যত আছে সব হলো থার্ড পার্সন। আমি এটা সাবজেক্টিভ ফর্ম বললাম। যা হোক, তা 1 নম্বর স্ট্রাকচার আমাদের শেষ। আমরা চলে আসি এখন 2 নম্বর স্ট্রাকচারে। 2 নম্বর স্ট্রাকচার হলো কি আমাদের নেগেটিভ। 2 নম্বর হচ্ছে নেগেটিভ। নেগেটিভে কি বসে? এটাও তাই, সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট প্লাস V1 প্লাস এক্সটেনশন। এখানে লক্ষ্য করো, এটা তো এক্সটেনশন দিচ্ছে এবং V1 দিয়েছি। তো ডু নট কখন বসে, ডাজ নট কখন বসে, এটা একটা জানার বিষয়। যেমন করিম ডাজ নট রাইট আ লেটার, করিম চিঠি লেখে না। তো করিম হলো থার্ড পার্সন এখানে, এই জন্য এখানে কি বসে গেল? ডাজ বসে গেল। আমি যদি আরেকটা বাক্য লিখছি, যেমন দে ডু নট গো টু
মার্কেট, তারা বাজারে যায় না। ডু নট, দে ডু নট গো টু মার্কেট। তাহলে এখানে দে কোন পার্সন? এটাও থার্ড পার্সন, কিন্তু এটা সিঙ্গুলার না, এটা প্লুরাল নাম্বার। তো থার্ড পার্সন সিঙ্গুলার হলে শুধুমাত্র ডাস বসে, আর যদি সিঙ্গুলার না হয় সেক্ষেত্রে আমাদের ডু বসবে। এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হয় মাথায়। থার্ড পার্সন সিঙ্গুলার হতে হবে, যেন হি এর সাথে ডাস বসতে পারে, নামের সাথে ডাস বসতে পারে, ইটের সাথে ডাস বসতে পারে, কিন্তু দে এর সাথে ডু বসবে, উ এর সাথে ডু বসবে, ইউ থাকলে তার সাথেও আমাদের ডু বসবে। তাহলে এটা গেল আমাদের নেগেটিভ। এরপরে আমরা জানবো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ দেখো এখানে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ। এর আগে তো তোমাদেরকে আমি বলেছি কি ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের, একটা ডাব্লিউএস কোশ্চেনের মাধ্যমে হয়, আর একটা হয় অক্সিলারি ভার্বের মাধ্যমে। তো সেটা আমরা সেন্টেন্সে আলোচনা করেছি। আচ্ছা, তো এখানে এটার স্ট্রাকচার কী আসবে? শুরুতে ডু অবলিক ডাস আসবে, তারপরে আমাদের কি সাবজেক্ট আসবে, তারপরে এটা তো V1 দেখো, তারপরে এক্সটেনশন, শেষে কিন্তু আমরা প্রশ্নবোধক চিহ্ন দেবো। ইন্টারেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন দিতে কখনোই আমরা ভুল করব না, তার প্রশ্নবোধক চিহ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই চিহ্ন ছাড়া বাক্যটা গ্রহণযোগ্যতা হবে না। যেমন ডাস হি প্লেস ফুটবল, সে কি ফুটবল খেলাধুলা করে? ডু উই গো দেয়ার, আমরা কি সেখানে যাই? দেখো এখানে খেয়াল করো, এখানে ডু কেন বসলো? যে উই আছে, উই থাকার জন্য এখানে ডু বসে গেল, আর এখানে আছে আমাদের হি আছে, এই জন্য ডাস বসে গেল। ও সরি, এখানে ডাস বসে গেলে, এখানে এস বসে গেলে, এখানে আর এস দেওয়ার কোনো দরকার নাই। বোঝা গেছে? কারণ এটা তো খেয়াল করতে হবে, কারণ হি থাকলে অবশ্যই ডাস বসবে, আর যদি উই থাকে, দে থাকে, অর্থাৎ বহুবচন সাবজেক্ট হয়, প্লুরাল নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। আর যদি থার্ড পারসন হয় তাহলে সেক্ষেত্রে আমরা ডাস ব্যবহার করব। কিন্তু এখানে ডাস ব্যবহার করলে আমরা ভার্বের সাথে আর এস ইয়েস যুক্ত করব না, কারণ এস ইয়েসটা এখানে চলে আসছে। আচ্ছা, এবার আমরা ইন্টারোগেটিভের পর কী আছে বলো তো? ইন্টারোগেটিভের পর আছে আমাদের কি বলেছিলাম আমি? নেগেটিভ ইন্টারোগেটিভ আছে, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ, নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ। নেগেটিভ অ্যান্ড স্ট্রাকচারটা কী বসবে? তাহলে শুরুতে আমরা দিয়ে দেব ডু অবলিক ডাস দিব, প্লাস সাবজেক্ট দিব, তারপরে কি দেব? ভার্ব 1, তারপরে এক্সটেনশন, প্রশ্নবোধক চিহ্ন, ও সরি সাবজেক্ট, ডু ডাস সাবজেক্ট প্লাস নট। নেগেটিভ ইন্টারোগেটিভ সেহেতু অবশ্যই আমাদের নট দিতে হবে, অবশ্যই নট দিতে হবে। যেমন আমি একটা উদাহরণে যাই, যেমন ডু ইউ নট ইউজ দ্য ফ্যান, তুমি কি কলমটা ব্যবহার করো না? তুমি কি কলমটা ব্যবহার করো না? একসঙ্গে আমরা নাও বোধক হলো এবং প্রশ্নবোধক হলো, এই জন্য এটা নেগেটিভ ইন্টারোগেটিভ। ডাস হি নট কুক রাইস, সে কি ভাত রান্না করে না? সে কি ভাত রান্না করে না? তাহলে নেগেটিভ হলো এবং ইন্টারোগেটিভ হলো, দুটো একসাথেই হলো, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ। এটা হলো পেজে প্রত্যেকটা টেন্সেরই স্ট্রাকচার শান্ত মোটামুটি 5টা করে স্ট্রাকচার থাকে, 2-1টা টেন্স বাদে। তো যা হোক, আমরা এবার যাব 5 নম্বর স্ট্রাকচারে, সেটা হচ্ছে কি বলতো? প্যাসিভ, প্যাসিভের স্ট্রাকচার।
প্যাসিভ। প্যাসিভ শব্দের অর্থ তোমরা জানো? প্যাসিভ মানে হচ্ছে কি আমরা বলি না, নিষ্ক্রিয়। যখন কর্তার প্রাধান্য থাকে তখন বাক্যটা অ্যাক্টিভ হয়, যখন কর্তার প্রাধান্য না থাকে, কর্মের প্রাধান্য থাকে, তখন বাক্যটা কিন্তু প্যাসিভ হয়। এটা খেয়াল রাখতে হবে। যেমন আমি একটা উদাহরণ বলতে পারি, যেমন দিস রুম ইজ ক্লিনড এভরিডে। এই রুম প্রতিদিন পরিষ্কার হয়। কে পরিষ্কার করলো? ইংলিশ ইজ টট হিয়ার। এখানে ইংরেজি শেখানো হয়। ব্রেকফাস্ট ইজ প্রিপেয়ার্ড। নাস্তা প্রস্তুত করা হয়। রাইস ইজ কুকড। ভাত রান্না করা হয়। কে রান্না করে? এখানে কর্মেরই প্রাধান্য আছে। তা আমরা একটা জিনিস সবসময় ফলো করবা, যখন তুমি বুঝবা কি বাক্যটা আমি প্যাসিভ না অ্যাক্টিভ, কী করে বুঝবো? তখন তুমি প্রশ্ন করবে, হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলে বুঝবা কি ওটা প্যাসিভ বাক্য, ওটাকে সাবজেক্ট বানিয়ে নিবা। আর যদি প্রশ্ন হো দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তাহলে বুঝে নেবে বাক্যটা অ্যাক্টিভ আছে। আর একটা জিনিস আমি এক্ষেত্রে বলি তোমাদের, সেটার বিভার তোমরা চিনো? হাউ মেনি বিভার্স আর দেয়ার ইন ইংলিশ গ্রামার? ডু নো? অনেকে হয়তো জানো, আবার অনেকে নাও জানতে পারো। তো বিভার্ব মোট হলো 8টা। এই 8টা বিভার্বকেই আমি একটু বলি তোমাদের। সেটা হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, বি। কটা হলো? 1 2 3 4 5 6 7 8। এই 8টা হলো, এটা হলো বি ভার্ব। বি ভার্ব, এই 8টা হলো বি ভার্ব। আমাদের যতগুলো টেন্স আছে আমাদের প্যাসিভ স্ট্রাকচার, যেমন প্রেজেন্ট ইনডিফিনিটে এই 3টা ব্যবহৃত হয়, পাস্ট ইনডিফিনিটে এই 2টা ব্যবহৃত হয়, ওয়াজ ওয়ার। যে কোনো পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয় বিন। যে কোনো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় বিং। যে কোনো কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই বিং ব্যবহৃত হয়। কন্টিনিউয়াস হলে বিং। আর আমরা যে কোনো মডাল ভার্বের সাথে, মডাল ভার্ব তো এর আগে ক্লাসে আমি বলেছি, মে, মাইট, ক্যান, কুড, শুড, উড, মাস্ট, নিড নট, ওড টু, এগুলো হচ্ছে আমাদের বি ভার্ব। এগুলো পরে আমাদের অবশ্যই ভার্বের কিন্তু একটা খেয়াল করবে, V3, এই ভার্বের 3 নম্বর ফর্ম কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে। অবশ্যই অবশ্যই আমাদের ভার্বে বি ভার্বে পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসবেই। এটা অবশ্যই তোমাকে এইটুকু মাথায় থাকলে তোমার কিন্তু প্যাসিভ বাক্য ক্লিয়ার একদম। আর প্যাসিভ বাক্যর ক্ষেত্রে আমাদের কর্মের প্রাধান্য থাকে, কর্তার প্রাধান্য থাকে না। এটার তাহলে গঠন আমরা কি পেলাম? প্যাসিভ বাক্যের সাবজেক্ট প্লাস অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল। এখন তো অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। তাহলে এম অবলিক ইজ অবলিক আর প্লাস V3, এই যে বললাম V3 বসবেই, প্লাস এক্সটেনশন। এইভাবে আমরা স্ট্রাকচারটা, আমি 2-একটা উদাহরণ দিচ্ছি, তোমরা সেটা, যেমন বলা হলো বাংলাদেশে প্রচুর পরিমাণ ধান উৎপাদন করা হয়। তাহলে কে উৎপাদন করে এখানে ধান? এখানে কি বলা আছে? কিন্তু কর্ম আছে। কি উৎপাদন করা হয়? প্রচুর ধান। তাহলে প্রচুর ধানটাই আমরা এখানে এই অবজেক্টটাকে সাবজেক্ট করে নিব। তাহলে আ লট অফ রাইস ইজ প্রডিউসড ইন বাংলাদেশ। বাংলাদেশে প্রচুর পরিমাণে ধান উৎপাদন করা হয়। এখানে প্রডিউস ছাড়া তুমি গ্রোনও দিতে পারো, গ্রহণ শব্দটা ব্যবহার করা যেতে পারে। এখানে ইংরেজি পড়ানো হয়, তাহলে কি হবে? কে ইংরেজি পড়ায়? তাসিরউদ্দিন স্যার পড়ায় না অন্য কোনো স্যার পড়ায়? এখানে ইংরেজি পড়ানো হয়, তাহলে এটা কর্মেরই প্রাধান্য, তাহলে বাক্যটা প্যাসিভ। তাহলে হবে কি? ইংলিশ ইজ টট, TAUGHT, টট হিয়ার। এখানে ইংরেজি পড়ানো হয়। দিস রুম ইজ ক্লিনড, CLEANED, ক্লিনড এভরিডে। এই রুম প্রতিদিন পরিষ্কার করা হয়। তাহলে বন্ধুরা, আমরা আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স
নিয়ে আলোচনা করলাম। এখানে যদি তোমাদের আলোচনায় কোনো সমস্যা, কোনো জড়তা থাকে, অস্পষ্টতা থাকে, তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবা। আমি পরবর্তী যে ক্লাস নেব, প্রেজেন্ট হয়তো কন্টিনিউয়াস টেন্সের উপর নেব, তখন আমি ওই প্রশ্নগুলো তোমরা, যেহেতু এটা লাইভ ক্লাস না, সেহেতু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমি জানাবো। তো তোমরা ভালোভাবে পড়াশোনা করো, আমার সবগুলো ক্লাস নিয়মিত দেখো। আমি এর আগেও বলেছি, আশা করি তুমি ইংরেজিতে অবশ্যই দক্ষতা অর্জন করতে পারবা। আমি যেমন প্রাণ খুলে ক্লাসটা করছি, তোমরাও প্রাণ খুলে মন উজাড় করে ক্লাসগুলো দেখবা, বারবার দেখবা দরকার হলে। আর তোমরা ভিডিও টেনে না দেখে পরিপূর্ণভাবে A to Z পর্যন্ত দেখবা। হয়তো প্রথমে ভালো লাগছে না, কিন্তু মিডিলে গিয়ে ভালো, মিডিলে হয়তো ভালো লাগছে না, শেষের দিক ভালো আছে। অতএব পুরো ভিডিওটা দেখবা। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, এটা আমি আশা করি, যদি তোমাদের কাছে ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্ত। নম্বর ঠোঁটে আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে আমাদের আবার আল্লাহ বেঁচে রাখলে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।